মা, কালকে তো ঈদ। ঈদের দিন বাড়িতে কি কি রান্না হবে কিছু ঠিক করলেন? আপনার ছেলে তো আবার বলেই দিয়েছে সারা মাস রোজা করার পর ঈদের দিন বিরিয়ানি খাবে না। বাবাও বলছিল ডাটা দিয়ে মাছের ঝোল ভাত খাবে। আমি তাহলে মাছের ঝোল ভাত রান্না করব। আর বিরিয়ানি যেহেতু হচ্ছে না, আমি তাহলে কিছুটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে দেব। হ্যাঁ বৌমা, তাই করো। আমারও তো বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। বিরিয়ানি খেলেই পেট খারাপ করে। ঠিক এমন সময় সাবিনা বেগমের এক দুঃসম্পর্কের বোন রুবিনা বেগম ফোন করে। কিরে রুবিনা, কেমন আছিস? হঠাৎ এতদিন পর ফোন করলি। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে রে। আসলে কালকে আমরা ঈদের দিন তোদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে চাই। এবছর ঈদে আমাদের কেউ নিমন্ত্রণ করেনি, তাই ভাবলাম তোদের বাড়িতে গিয়েই নিমন্ত্রণ খেয়ে আসবো। ঈদে কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে না গেলে হয় বলতো? আমি নিজে ফোন করে নিমন্ত্রণ চাইছি বলে তুই আবার খারাপ ভাবছিস না তো দিদি? আরে না না, খারাপ ভাববো কেন? আমি তো বরং খুব খুশি হয়েছি, কারণ ঈদে বাড়িতে নিমন্ত্রণ করলে কেউ তো খুব একটা আসতে চায় না। তুই বরং তোর স্বামী, ছেলে, বৌমা, নাতি, নাতনি সবাইকে নিয়ে আসবি। অনেক বছর আমাদের দেখাও তো হয়নি। কালকে তাহলে দেখা হবে। হ্যাঁ, রাখছি। এই বলে সাবিনা বেগম ফোন রেখে দেয়। পরের দিন অর্থাৎ ঈদের দিন ভোরবেলাতেই সবাই ঘুম থেকে উঠে পড়ে। ছেলেরা স্নান করে নতুন পাঞ্জাবি পরে মসজিদে নামাজ পড়তে চলে যায়। মেয়েরাও বাড়িতে নতুন নতুন জামা কাপড় পরে একসাথে নামাজ পড়ে। দেখতে দেখতে এভাবেই বেলা 10টা বেজে যায়। এরই মধ্যে রুবিনা বেগম তার স্বামী, ছেলে, বৌমা এবং একমাত্র নাতি বিট্টুকে নিয়ে সাবিনা বেগমের বাড়িতে এসে উপস্থিত হয়। আসুন আসুন, আপনারা বসুন। মা, আপনি ওনাদের সঙ্গে কথা বলুন, আমি একটু খাবার নিয়ে আসছি। এই বলে তানিয়া আত্মীয়দের জন্য সিমুই, লাচ্ছা, পায়েস, লুচি, ঘুগনি ইত্যাদি নিয়ে আসে। কিন্তু সেই খাবার দেখে কেউ খুশি হয় না, বরং রুবিনা বেগমের বৌমা শাশুড়ি মায়ের কানে কানে বলে, মা, বিরিয়ানি কোথায়? আপনি যে বললেন এদের বাড়িতে অনেক বিরিয়ানি পাওয়া যাবে, আমরা নিমন্ত্রণ খেতে এসে কি লাচ্ছা, সিমুই এসব খাবো? দূর, ভালো লাগে না। আরে বৌমা, আমরা কেউ কোনো মিষ্টি খাবার খাবো না। আসলে আমাদের মিষ্টি খাবারে অ্যালার্জি আছে। এই লুচি ঘুগনিও নিয়ে যাও। এগুলো খেলে বেকার বেকার গ্যাস অ্যাসিডিটি হবে। তুমি বরং আমাদের জন্য একেবারে বিরিয়ানি নিয়ে চলে এসো। এমন কথা শুনে তানিয়া এবং তার শাশুড়ি মা খুবই অবাক হয়। বিরিয়ানি? কিন্তু বিরিয়ানি তো রান্না হয়নি। আমরা ঈদের দিন কেউই বিরিয়ানি খায় না। কিন্তু আমি আপনাদের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন রান্না করেছি, এখনই নিয়ে আসছি, দাঁড়ান। কি, বিরিয়ানি ছাড়া ঈদ ভাবা যায়? আমাদের ওখানে তো সবার বাড়িতেই ঈদের দিন বিরিয়ানি রান্না হয়, আর আমরাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তার উপর তোমার শাশুড়ি মা একবার আমার শাশুড়ি মাকে ফোন করে গল্প করেছিল যে তুমি নাকি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারো। তাই তো আমরা তোমাদের বাড়িতে বিরিয়ানি খাওয়ার জন্য এলাম। আসলে আমাদের এখানেও প্রত্যেক বাড়িতে ঈদে বিরিয়ানি রান্না হয় ঠিকই, কিন্তু আমরা ঈদের দিন কেউই বিরিয়ানি খেতে পছন্দ করি না, সেই জন্য রান্না করিনি। আমরা তো ঈদের দিন পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাই। সারা মাস রোজা করে একটু পেটটা আরাম পাবে তাহলে। এই শুনে রুবিনা বেগম এবং তার পরিবারের লোকেরা খুব রেগে যায়। আচ্ছা ঠিক আছে, এই খাবারগুলো নিয়ে চলে যাও। আমরা কিছুই খাবো না। এসব সিমুই, ফ্রাইড রাইস খাওয়ার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো। এই বলে রুবিনা বেগম এবং তার পরিবার নিজেদের ব্যাগ গোছাতে শুরু করে। তাদের এরকম আচরণ দেখে তানিয়া খুবই অবাক হয়। দূর, এর চেয়ে আমার বাপের বাড়িতে চলে গেলে অনেক ভালো হতো। আমার মা আমাদের কারি কারি বিরিয়ানি রান্না করে খাওয়াতো। আপনি কোথায় নিয়ে এলেন বলুন তো মা? এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত বিরিয়ানির একটু চালও পেটে পড়লো না। চলুন আমরা বরং অন্য কোনো আত্মীয়র বাড়িতে যাই। মা, আপনি কেমন বিরিয়ানি পাগল আত্মীয়কে নিমন্ত্রণ করেছেন বলুন তো? দেখুন, বিরিয়ানি খেতে পায়নি বলে ওরা তো আবার চলে যাবে বলছে। লোকজন কি বলবে? ওনারা যদি সত্যিই চলে যায়, আপনি ওনাদের আটকানোর চেষ্টা করুন। আমি আপনার ছেলেকে এখনই দোকান থেকে বিরিয়ানি কিনে আনতে বলছি। বিরিয়ানি খাইয়েই আপনি ওদেরকে এখান থেকে যেতে দেবেন। এই বলে তানিয়া তখনই ঘরে চলে যায়। এদিকে সাবিনা বেগম অতিথিদের আটকানোর চেষ্টা করে। রুবিনা, তুই কি করছিস বলতো বোন? তোরা যে আমাদের বাড়িতে এসে বিরিয়ানি খাবি, সেটা তো আমাকে আগেই বলতে পারতিস। তাহলে আমার বৌমা তোদের জন্য নিশ্চয়ই বিরিয়ানি বানিয়ে রাখতো। এরকম রাগ করে চলে যাস না, পাড়ার লোকজন তো খারাপ বলবে। তোরা একটু অপেক্ষা কর, আমার ছেলে এখনই তোদের জন্য রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসবে।
এই কথা শুনে রুবিনা বেগম এবং তার পরিবার খুবই খুশি হয়। তাই তারা ব্যাগপত্র রেখে আবার বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বাবলু 5 জন অতিথির জন্য 5 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসে। এই নাও মাসি বিরিয়ানি। আমি অনেক ভালো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছি। এই রেস্টুরেন্টের বিরিয়ানি অনেক ফেমাস, স্পেশাল বিরিয়ানি আছে। 1 প্লেট বিরিয়ানি দুজন মিলেও খেতে পারবে। এই নাও মা, ওনাদের সার্ভ করে দাও বিরিয়ানিগুলো। আরে মাত্র 5 প্লেট বিরিয়ানিতে কি হবে? আমরা তো একজন 8-10 প্লেট করে বিরিয়ানি খেয়ে নিই। এই 5 প্লেট বিরিয়ানি তো আমার ছেলে একাই খেয়ে নেবে। হ্যাঁ মা, ঠিক বলেছো। দাও আমাকে বিরিয়ানির প্যাকেটগুলো দাও, আমি খেতে শুরু করি। এই যে তুমি কে হও আমি জানি না, যাই হোক আমাদের জন্য আরো বিরিয়ানি নিয়ে এসো। হ্যাঁ, এই বলে বাচ্চা ছেলে বিট্টু বিরিয়ানির প্যাকেট নিয়ে টেবিলে বসে খেতে শুরু করে দেয়। আমিও ততক্ষণ খেতে শুরু করছি। খুব খিদে পেয়ে গেছে, আর না খেয়ে থাকতে পারছি না। এই বলে একে একে তারা সবাই একটা করে বিরিয়ানির প্যাকেট নিয়ে খেতে বসে পড়ে। কিন্তু তারা কেউ বিরিয়ানিগুলো প্লেটে সার্ভ করে না। তারা রেস্টুরেন্টের প্যাকেটের মধ্যে থেকেই বিরিয়ানি খাওয়া শুরু করে দেয়, যা দেখে তানিয়া এবং তার পরিবারের খুবই অদ্ভুত লাগে। আরে আপনারা এভাবে খাচ্ছেন কেন? দাঁড়ান, আমি আপনাদের প্লেটে সুন্দর করে বিরিয়ানিগুলো সার্ভ করে দিই, তারপর ধীরে সুস্থে খাবেন। আরে না না, অত সময় নেই গো। বিরিয়ানি প্লেটে থাকুক কিংবা প্যাকেটে, স্বাদ তো একই রকমই থাকবে। আর দাদা তুমি যাও, তাড়াতাড়ি আরো 20-25 প্লেট বিরিয়ানি কিনে নিয়ে এসো। এখন এই বিরিয়ানি কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু অতগুলো বিরিয়ানির প্যাকেট কিনতে গেলে তো অনেক টাকা খরচা হয়ে যাবে। তার চেয়ে আমি বাড়িতেই আপনাদের জন্য বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আপনারা 1 প্লেট করে বিরিয়ানি খেয়ে একটু রেস্ট করুন। 2 ঘন্টার মধ্যে আমি বিরিয়ানি রেডি করে দেব। এই বলে তানিয়া রান্নাঘরে চলে যায়। কিন্তু রান্নাঘরে গিয়ে সে দেখে ফ্রিজে মাত্র 1 কেজি মাংস আছে এবং বিরিয়ানির চালও 1 কেজি পড়ে আছে। এই 1 কেজি চাল আর 1 কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে ওদের পেটের তো এক অংশও ভরবে না। অন্তত 10 কেজি চালের বিরিয়ানি তো রান্না করতেই হবে। যাই, বাবলুকে একবার বাজারে পাঠাই। এই বলে বড় বড় বাজারের ব্যাগ নিয়ে তানিয়া বাবলুর কাছে চলে যায়। কই গো, শুয়ে পড়লে কেন? যাও তাড়াতাড়ি বাজারে যাও তো। 10 কেজি বিরিয়ানির চাল, 10 কেজি মাংস, 10 কেজি আলু, টক দই, পাতি লেবু আর বিরিয়ানির মশলা কিনে নিয়ে এসো। কি এখন ঈদের দিনে আবার আমাকে বড় বড় ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে? ঈদের দিন কেউ আবার বাজারে যায় নাকি? আর তাছাড়া অত বিরিয়ানি রান্না কেন করবে? কেন কেন রান্না করব তুমি জিজ্ঞাসা করছো আবার? বাড়িতে বিরিয়ানি পাগল আত্মীয় নিমন্ত্রণ খেতে এসেছে। 10 কেজি চালের বিরিয়ানিও কম পড়বে ওদের। যেই থেকে এসেছে বিরিয়ানি বিরিয়ানি করে পাগল হয়ে যাচ্ছে। এখন বিরিয়ানি পাগল লোকজনকে বাড়িতে নিমন্ত্রণ করেছো কেন তোমরা? ঈদে কোথায় একটু ঘুরতে বেরোবো তা নয়, বড় বড় ব্যাগ নিয়ে এখন বাজারে যেতে হবে বাজার করতে। ওদের কেউই নিমন্ত্রণ করেনি, ওরা নিজেরাই ফোন করে নিমন্ত্রণ নিয়েছে। আমারও কি ভালো লাগছে নাকি এসব করতে গিয়ে? ভেবেছিলাম বাপের বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা করে আসবো, তা নয় এখন 10 কেজি বিরিয়ানি রান্না করতে গিয়ে বিরিয়ানি চাপা পড়ে মরতে হবে। যাও তাড়াতাড়ি। এই শুনে বাবলু সেই বড় বড় বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। বাবলু বাজার থেকে ফিরে এলে বাবলু এবং তার মা দুজন মিলেই তানিয়াকে সাহায্য করতে শুরু করে, কারণ বিরিয়ানি পাগল অতিথিরা তখনও বিরিয়ানি বিরিয়ানি করে চিৎকার করতে থাকে। কিরে দিদি, একটু তাড়াতাড়ি কর, 1 প্লেট বিরিয়ানি না খাওয়ালেই পারতিস। ওই বিরিয়ানি খেয়ে আমাদের তো আরো খিদে বেড়ে গেল। আমার নাতিটার তো আবার খিদে সহ্যই হয় না। এখানে না আসলে এতক্ষণে বাড়িতে আমাদের 10 বার বিরিয়ানি খাওয়া হয়ে যেত। মাসিমা আপনারা একটু অপেক্ষা করুন, বিরিয়ানি তৈরি করতে একটু তো সময় লাগবেই বলুন। এমন সময় সাবিনা বেগমের এক প্রতিবেশী তাদের বাড়িতে বিরিয়ানি দিতে আসে। কি ব্যাপার গো দিদি, ছেলে বৌমার সঙ্গে এখনো রান্নাঘরে কেন? যাই হোক, এই নাও, আমার বৌমা বিরিয়ানি রান্না করেছে, তাই তোমাদের একটু দিতে এলাম। ও বাবা, বাড়িতে তো অনেক অতিথি এসেছে দেখছি। আসলে আমরা এখন বিরিয়ানি রান্না করছি, তুমি আবার বিরিয়ানি দিতে এলে কেন শুধু শুধু? একটু পরেই তো আমাদের বিরিয়ানি রান্না হয়ে যাবে। আরে না না, বিরিয়ানিটা এদিকে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। ভাগ্যিস তুমি বিরিয়ানিটা আনলে, কিন্তু বিরিয়ানিটা তো কম হয়ে গেল। আর একটু দেওয়া যাবে? তাহলে আমরা 5 জন মিলে অল্প অল্প করে খেতাম। আসলে আমাদের খুব খিদে পেয়েছে। আরে বোন, তুইও না সত্যি প্রতিবেশীর কাছে এভাবে বিরিয়ানি চাইছিস কেন? তোদের জন্য তো অনেক বিরিয়ানি রান্না হচ্ছে, মন ভরে খাবি। আচ্ছা ঠিক আছে, আমি তো একটু মজা করছিলাম। আমরাই অল্প একটু বিরিয়ানি ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি, অসুবিধা নেই। এই বলে প্রতিবেশীর দেওয়া 1 প্লেট বিরিয়ানিও তারা কাড়াকাড়ি করে খেয়ে নেয়। তাদের এরকম অদ্ভুতভাবে বিরিয়ানি খেতে দেখে সেই প্রতিবেশীও এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না। ভয়ে চোটে সে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে।
দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তানিয়ার বিরিয়ানি রান্না হয়ে গেলে সে অতিথিদের বিরিয়ানি পরিবেশন করে। নিন, এবার আপনারা যত ইচ্ছা বিরিয়ানি খান, মন ভরে পেট ভরে বিরিয়ানি খান। এই বলে তানিয়া বিরিয়ানি পরিবেশন করলে 5 জন অতিথি বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা প্রত্যেকে 10 প্লেট করে বিরিয়ানি খায়। যতক্ষণ বিরিয়ানির হাঁড়ি ফাঁকা না হয় ততক্ষণ তারা বিরিয়ানি খেতেই থাকে। তানিয়া বিরিয়ানি পরিবেশন করতে করতে এতটাই বিরক্ত হয়ে যায় যে রান্নাঘর থেকে বিরিয়ানির হাঁড়ি নিয়ে এসে সে ডাইনিং টেবিলের উপর বসিয়ে দেয়। তাতেও অতিথিরা কিছু মনে করে না। বিকালের মধ্যেই তারা সব বিরিয়ানি চেটেপুটে খেয়ে শেষ করে ফেলে। মা, ওদের কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এবার ওদের যেতে বলুন। আমি আর পারছি না, আজকে ঈদ নাকি বিরিয়ানি খাওয়ানোর দিন, আমি বুঝতে পারছি না। এই শুনে সাবিনা বেগম অতিথিদের কাছে গিয়ে বলে, কিরে বোন, বিরিয়ানি খেয়ে ভালো লেগেছে তো? বলছি তোরা তাহলে কখন বেরোবি? কখন বেরোবো বলতে, আমরা তো আজকে বাড়ি যাব না, আমরা আরো কয়েকদিন এখানে থেকে যাব। তোর বৌমা যা সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাওয়ালো, ওই বিরিয়ানির স্বাদ আমাদের আর এখান থেকে যেতেই দিচ্ছে না। দরজার বাইরে থেকে এমন কথা শুনে তানিয়া ভয়ে আটকে ওঠে। তাই সে তখনই একটা বুদ্ধি এঁটে ফেলে। সে তখনই ঘরে গিয়ে অতিথিদের সামনে তার শাশুড়ি মাকে বলে, আরে মা, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আমাদের সন্ধ্যা 7টায় ট্রেন আছে তো দার্জিলিং যাওয়ার। আমাদের সবার ব্যাগ আমি গুছিয়েই রেখেছি। মাসিমারা বেরিয়ে গেলে আমরাও সাথে সাথে বেরিয়ে যাব। হ্যাঁ তাই তো। তানিয়া এমন কথা বলে তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে চোখ মারে, যার ফলে সালমা বেগম ব্যাপারটা ধরতে পারে। হ্যাঁ এই তো, আমিও তো সেটাই বলতে এলাম। রুবিনা, তোরা থাকতে চাইলেও কিন্তু কিছু করার নেই। আমার ছেলে ঈদের জন্য 1 সপ্তাহ ছুটি পেয়েছে, তাই আমরা দার্জিলিং এ ঘুরতে যাব। তাই খুবই দুঃখের সঙ্গে তোদের বলতে হচ্ছে, এবার কিন্তু আসতে হবে। এই শুনে রুবিনা বেগম এবং তার পরিবারের কিছুই করার থাকে না। তারা ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে তারা এবার অন্য কোনো নতুন আত্মীয়র কথা মনে করতে শুরু করে, যাতে তাদের বাড়িতে গিয়েও তারা বিরিয়ানি খেতে পারে। কারণ তারা একবার যেই বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়, দ্বিতীয়বার সেই বাড়ির লোকেরা আর কখনোই তাদের নিমন্ত্রণ করে না। রুমকি ও তার মা রোহিণী দেবী নৈপুকুর গ্রামে বাস করত। তাদের পারিবারিক অবস্থা খুব খারাপ ছিল। রোহিণী দেবী ধনী এক বাড়িতে কাজের লোকের কাজ করে তাদের সংসার চালাতো। টাকা পয়সার অভাবে সে তার মেয়েকেও বেশি দূর পর্যন্ত লেখাপড়া করাতে পারেনি, কারণ রোহিণীর মাসিক বেতন অনেক কম ছিল। রোহিণী দেবীর ইনকাম করা টাকা দিয়ে তাদের সারা মাসের খাবার খরচও চলতো না। একদিন, রুমকি, আমাদের পাশের বাড়ির বল্টুর মা আছে না, ও বলছিল যে ওর ছেলে যে ফ্যাক্টরিতে কাজ করে ওখানে একজনকে দরকার আছে। ছেলে কিংবা মেয়ে যে কেউ হলেই হবে। আমি তোর জন্য কথা বলতে বলেছি। তোর অসুবিধা নেই তো মা? না মা, আমার আবার কি অসুবিধা হবে? তুমি খুব ভালো করেছো। আমিও কিছুদিন ধরে ভাবছিলাম যে আমিও কোনো একটা কাজ করলে তোমার উপর থেকে একটু চাপ কমবে। মা, কত মাহিনা দেবে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বলল যে 5,000 টাকা করে দেবে, পরে হয়তো 1,000 টাকা বাড়াতে পারে। বাহ, ঠিকই তো আছে। বেকার ঘরে বসে থাকাচ্ছে মাস গেলে 5,000 টাকা করে আসবে, এটাই অনেক। আমাদের কিছু তো অভাব মিটবে। পরের দিন থেকেই রুমকি ফ্যাক্টরিতে কাজ করতে চলে যায়। এভাবে 1 মাস কেটে যায়। 1 মাস পর রুমকি তার প্রথম মাহিনা পায়। সে টাকাটা পেয়ে খুব খুশি হয়। সে তাদের বাড়ির জন্য প্রয়োজনীয় কিছু জিনিস এবং আনাজ কিনে ফেলে। রুমকি তার কাছে বেঁচে থাকা টাকার মধ্যে থেকে নিজে মাত্র 600 টাকা রেখে তার মাকে বাকি অল্প কিছু টাকা দিয়ে দেয়। 600 টাকাটা নিয়ে সে বসে বসে ভাবে, সারা মাস কাজ করে মাত্র 600 টাকা বাঁচলো। এই টাকা দিয়ে আমি ভাবছি আমার আর মায়ের জন্য জামা কাপড় কিনবো। কয়েক বছর হয়ে গেছে আমরা নতুন জামা কাপড় কিনিনি। মায়ের সব শাড়ি ছিঁড়ে গেছে, আর আমিও তো সব জামা সেলাই করে পরছি। রুমকি তার মায়ের কাছে এসে বলে, ও মা, এই 600 টাকা দিয়ে আমি একটা জামা কিনবো? আমার সব জামা খুব খারাপ হয়ে গেছে। ফ্যাক্টরিতে কাজ করতে যাই, সবাই কেমন ভাবে তাকিয়ে থাকি জানো। হ্যাঁ রে মা, নিশ্চয়ই, তোর যা ইচ্ছে তুই কিনে নে। এটাই আবার জিজ্ঞাসা করার কি আছে রে মা? তোর টাকা তুই যা ইচ্ছা করবি। ঠিক আছে মা, তুমিও চলো না, আমি একা একা মার্কেটে যাব, ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, চল চল। রুমকি ও রোহিণী দেবী অটো করে
তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় মার্কেট ছিল, ওখানে যায়। ওই মার্কেটে বড় বড় অনেক শপিং মল ছিল, যেমন তেমনি শপিং মলের পাশে পাশে বেশ কিছু দোকানও ছিল। শপিং মল থেকে জিনিস কেনার তাদের ক্ষমতা নেই, সেটা তারা ভালো করেই জানতো। তাই তারা শপিং মলের পাশের দোকানগুলোতে যায়, কিন্তু সব দোকানে জামা কাপড়ের অনেক বেশি বেশি দাম শুনে তারা সেখান থেকে বেরিয়ে আসে। সব জিনিসের এত দাম বলছে কেন রে বাবা? 3 বছর কিচ্ছু কিনিনি বলে এত দাম বাড়িয়ে দেবে? 600 টাকা দিয়ে একটাও তোর জন্য জামা পাওয়া যাচ্ছে না? আগে তো 600 টাকায় 2-3টে জামা হয়ে যেত। এই যে দাদা, ভালো জামা দেখান তো। ও মা, এইটা দেখো, খুব সুন্দর লাগছে, তাই না? নিয়ে নিন ম্যাডাম, খুব সুন্দর লাগবে এটা পরলে আপনাকে। নতুন কালেকশন এসেছে মার্কেটে, একদম নিউ স্টাইল। কই, এটাই আবার কি নতুনত্ব আছে? যাই হোক, এটার দাম কত? এটার দাম তো খুবই কম, মাত্র 800 টাকা। 800 টাকা? তোমার কম মনে হচ্ছে? এটাই কি এমন আছে যে 800 টাকা দাম বলছো? 600 টাকা নাও আর দিয়ে দাও, আমাদের কাছে এই 600 টাকাই আছে। না মা, 600 টাকা কেন বলছো? তোমার জন্য তো কিছু নিতে হবে। দাদা, আমি এটা 400 টাকা দেব, বলুন হবে কিনা? 600 টাকা? এটা তো আমাদের কেনা দামও নয়, এত লস করে দেওয়া যাবে না ম্যাডাম। হবে না ম্যাম, আমি খুব বেশি হলে এটা 750 দিতে পারবো, তার কমে তো একদমই হবে না। আরে দাদা, দিয়ে দিন না, এমন কেন করছেন? একটু কম করলে কি হবে? আমাদের কাছে সত্যি এত টাকা নেই। আপনারা যে শপিং করতে আসেননি সেটা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। বেকার বেকার আমার সময় নষ্ট করবেন না, যান যান, চলে যান এখান থেকে। রুমকি ও রোহিণী দেবী আর কিছু না কিনে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। রুমকি এভাবেই তার মায়ের সঙ্গে মনের ইচ্ছাগুলোকে মেরে কেটে কোনো রকমের জীবন কাটাচ্ছিল। অন্যদিকে তাদের এলাকারই পপি নামের একটি মেয়ে ধনী বাবার একমাত্র সন্তান ছিল। সে একদিন তার এক বন্ধু প্রিয়ার সঙ্গে শপিং মলে যায়। অনেক কিছু কেনাকাটার পর সে বলে, এই প্রিয়া, দেখ না, আমার এখানকার আর কোনো জিনিসই তেমন পছন্দ হচ্ছে না, চল না অন্য কোনো শপিং মলে যাই। কি বলিস রে? এত কিছু কেনার পর বলছিস কিছু পছন্দ হচ্ছে না? তাহলে নিলি কেন এসব? আরে, ও তো বেকার বেকার ঘুরতে ফিরতে নিয়ে নিয়েছি, কিচ্ছু পছন্দ হয়নি, সব লোকাল জিনিস। আমি কিছু ব্র্যান্ডেড চাইছি। জামা কাপড় ব্র্যান্ডেড না পরলে ভালো লাগে বলতো? ব্র্যান্ডেড নয়, তবে এতগুলো যে জামা নিলি, এগুলো পরতেই তো তোর 1 মাস লেগে যাবে। কি বলিস কি? এগুলো আমি বাড়িতে পরবো, বাইরে পরে যাওয়ার মতো মোটেও জামাগুলো নয়। আর এমনিও এগুলো পরতে আমার 4 দিনও লাগবে না। তুই চল অন্য কোথাও যাই। ঠিক আছে, বিল করে নিবি, চল। বিল দিতে গিয়ে তারা দেখে যে 50,000 টাকা বিল হয়েছে। এটা দেখে প্রিয়া ভীষণ পরিমাণে অবাক হলেও পপি একটুও কিন্তু বোধ করেনি। টাকা দিয়ে দেওয়ার পর প্রিয়া তাকে বলে, কিরে, এখানেই তো অনেক টাকা বিল হয়ে গেল, আবার অন্য মলে যাবি বলছিস? তোর কাছে টাকা আছে? নেই তো মনে হয়। আরে, টাকা নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? আমি আমার বাবার ক্রেডিট কার্ড নিয়ে এসেছি, যত ইচ্ছা খরচ করতে পারি। চল, পার্টি ওয়্যার টাইপ কিছু জামা কিনতে হবে। পপি শপিং মলে গিয়ে ওখান থেকেও অনেক অনেক জামা কাপড় কেনে। পপির জীবন এরকমই ছিল, হাসি খুশিতে ভরপুর এবং বিলাসিতাপূর্ণ। সে সবসময় শপিং করে ফালতু ফালতু প্রচুর পরিমাণে টাকা খরচ করত। তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুই বুঝতে চাইতো না, কারণ পপির মা তাকে আদর দিয়ে মাথায় তুলে রেখেছিল। বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে একদিন রুমকির মা তাকে বলে, রুমকি, কালকে তো তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, কালকে তো একটা ভালো জামা পরতেই হবে। এই নে, তোর কাছে 600 টাকা ছিল তো, আর 200 টাকা ধর, নে, ওই জামাটা যে দেখেছিলি ওটা কিনে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি, দাঁড়াও। রুমকি মার্কেটে গিয়ে ফুটপাতের ওই ঠেলাওয়ালার কাছে যায়। দাদা, এখানে কদিন আগে একটা লাল রঙের জামা দেখেছিলাম না, ওটা আছে? ওটা তো বিক্রি হয়ে গেছে ম্যাডাম, আমি ওরকমই সেম দেখাচ্ছি। এই দেখুন, খুব সুন্দর জামা, দাম মাত্র 1200 টাকা। কি 1200? আরে, আপনি জামা বিক্রি করতে বসেছেন নাকি আমাদের লুটতে বসেছেন? ছেড়ে দিন, লাগবে না। রুমকি কোনো উপায় না পেয়ে তাদের বাড়ির পাশেরই একটা লোকাল মার্কেট থেকে 400 টাকা দামের একটা চুড়িদারের ম্যাটেরিয়াল কিনে নেয়। বাড়ি এসে নিজের হাতে সে সেটা সেলাই করে।
পরের দিন তাকে ছেলেপক্ষ দেখতে এলে সবাই তাকে খুব পছন্দ করে এবং বিয়ের ডেট ফাইনাল করে চলে যায়। ওদিকে পপি তার ফোনে অনলাইন শপিং করতে ব্যস্ত ছিল। কিরে মেয়ে, তোর দাদার বিয়ের জন্য লেহেঙ্গা পছন্দ করা হলো তোর? না বাবা, দেখো না, অনলাইনে দেখছিলাম, সব পুরানো ডিজাইন এমন আছে আমার কাছে, নতুন কিছু খুঁজেই পেলাম না। এবার কি করি বলো তো? আমার কাছে তো পরার মতো ভালো লেহেঙ্গাও নেই। হ্যাঁ, তুই যতই কিনিস না কেন তোর কম পড়বে। অতগুলো তো লেহেঙ্গা আছেই, যে কোনো একটা পরে নিলেই তো হয়। আর তো কেনার দরকারই নেই। দে, এবার আমার ক্রেডিট কার্ডটা দিয়ে দে। কি না, আমার দাদার বিয়ে আর আমি লেহেঙ্গা কিনবো না? তা আবার হয় নাকি? দাদার বিয়েতে আমি পুরানো লেহেঙ্গা পরবো? ছি, মা দেখো না বাবাকে। আরে তুমি লোকটা তো খুব ফালতু। যাও না, মেয়েটাকে নিয়ে ভালো কোনো শপিং মল থেকে দামি দেখে একটা লেহেঙ্গা কিনে দাও। যা, তোর বাবার সঙ্গে যা, আমি বলে দিয়েছি, যা। আমার সাথে গেলে আমার পছন্দের দোকানে যেতে হবে। চল, আমি তোকে একটা দোকানে নিয়ে যাচ্ছি। দোকানটা দেখতে ছোট হলেও কিন্তু ওখানকার জিনিসগুলো খুবই ভালো। আমার এক ছোটবেলার বন্ধুর দোকান। কি যাবি বল? হ্যাঁ চলো যাই, লেহেঙ্গা পছন্দ হলেই হবে। পপি তার বাবার সঙ্গে মদন বাবুর লেহেঙ্গার দোকানে যায়, যেখানে আগে থেকেই রুমকি এবং তার মা উপস্থিত ছিল। তারা রুমকির বিয়ের জন্য লেহেঙ্গা কিনতে এসেছিল, কিন্তু লেহেঙ্গার অনেক বেশি দাম শুনে তারা ঠিক করতে পারছিল না যে কোনটা নেবে। এটা নাও না, মাত্র 5,000 টাকা দাম। আমার দোকান ছাড়া অন্য কোথাও পাবে না। এর চেয়ে কম দামে ভালো লেহেঙ্গা পাওয়াও যাবে না। না না, এত দামি দিয়ে লেহেঙ্গা কিনলে হবে না, বিয়েতে আরো খরচ আছে। এই টাকা দিয়ে তো বরযাত্রীদের সবার জামা হয়ে যাবে। আপনি এটা 3,000 টাকা দাম করুন না। 3,000-এর লেহেঙ্গা এখন আর পাওয়া যাবে না গো মা। মার্কেট ঘুরে দেখে এসো, তারপর বুঝবে। পপি ও কালীচরণ বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছিল। বাবা, ওই দেখো, ওই মাসি আমাদের বাড়িতে কাজ করে না? দেখো না, এরা কিভাবে দামাদামি করছে। লেহেঙ্গার দাম এত কম বলছে, তবুও বলছে দাম বেশি। এরা এত কিপটে কেন? কিপটে না রে মা, এরা সত্যিই গরিব। আমাদের পাড়াতেই থাকে এরা। মেয়েটার বাবা নেই, খুব কষ্টে এদের সংসার চলে। এদের মতো গরিবদের একটা টাকা খরচ করার আগে 100 বার ভাবতে হয়, বুঝেছিস? এরা তোর মতো ফালতু টাকা খরচ করে না একদমই। প্রয়োজনে কিছু টাকা সংরক্ষণও করে, যাতে কারোর কাছে হাত পাততে না হয়। আমি তো এতদিন ধরে তোকে এটাই বোঝানোর চেষ্টা করতাম। হ্যাঁ বাবা, আমি এতদিনে অনেক টাকা এদিক ওদিকে নষ্ট করেছি। ওই টাকাগুলো থেকে কিছু টাকা আমরা যদি গরিবদের দিয়ে সাহায্য করতাম, তাহলে কতই না ভালো হতো। ও বাবা, আমি লেহেঙ্গা কিনবো না, আমার কাছে যা আছে আমি তাই পরবো। বাবা চলো না, এদের কিছু সাহায্য করি আমরা। দাঁড়া, আমি কিছু একটা করছি। দিদি, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের বিয়েতে কিছু সাহায্য করতে চাই। আরে বাবু, আপনি এখানে? আপনি কি সাহায্য করবেন? যে কোনো রকমের সাহায্য। এই যেমন ধরুন বিয়ের শপিং করে দেওয়া বা বরযাত্রীদের খাওয়ানোর খরচ। আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি আমাকে একবার বলবেন তো যে আপনার মেয়ের বিয়ে, আমি নিজেই আপনার কাছে যেতাম। আপনি এটাকে উপকার ভাববেন না। আপনার মেয়ে আমার মেয়ের মতোই। ওর বিয়ে ভালোই ভালোই হলে আমি আর আমার মেয়ে খুব খুশি হব। হ্যাঁ কাকিমা, প্লিজ আপনারা রাজি হয়ে যান। রোহিণী দেবী আর কোনো আপত্তি করে না। পপি একটা সুন্দর লেহেঙ্গা রুমকিকে কিনে দেয়। বিয়ের বাকি সব খরচও কালীচরণ বাবু বহন করে। রোহিণী দেবী ভেবেছিল তার বাড়ি বন্ধক রেখে সে তার মেয়ের বিয়ে দেবে, কিন্তু কালীচরণ বাবু ঈশ্বরের দূতের মতো এসে তাদের সাহায্য করেছিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পপি তার জীবন পরিবর্তন করে ফেলে। সে অযথা টাকা খরচ না করে যত সম্ভব গরিবদের দান করে। নিজের মেয়ের জীবনে এই পরিবর্তন দেখে কালীচরণ বাবুও খুব খুশি হয়।